আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে নিবন্ধিত না হওয়া 25 থেকে 27 লাখ ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। নবনিযুক্ত 14তম নির্বাচন কমিশনের প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে 4 নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। সভায় ভোটার তালিকা হালনাগাদ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েও আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 13ই আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 15ই আগস্টের ছুটি বাতিল করা হয়। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অধ্যকার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে 4 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এদিন সকালে তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। শুনানি শেষে আদালত এই 2 আসামিকে আগামী 4 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। ইতোমধ্যে আওয়ামী লীগের এই 2 নেতা হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। এই ঘটনাটা ঘটেছে, তখনকার রানিং এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় তার কনসার্ন এলাকায়, তিনি যে এলাকার এমপি, সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে। এই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। গুম করে নির্যাতন এবং জুলাইয়ের এক ছাত্র হত্যা মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলিপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেলা 11টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক এই 2 কর্মকর্তাকে হাজিরের আদেশ দেন। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খান নামে একজনের মৃত্যুর মামলায় মহিউদ্দিন ফারুকী ও আলিম উদ্দিনকে বর্তমানে কারাগারে আছেন। দর্শক, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নুসরাত শারমিন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, উচ্চ আদালতের আর কি খবর আছে আপনার কাছে, জানাবেন। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনি কিন্তু জানেন আমি এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টে। আজ সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে র্যাবের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। র্যাবের যে ঊর্ধ্বতন 2জন কর্মকর্তা রয়েছেন, একজন ছিলেন হচ্ছে মহিউদ্দিন ফারুক এবং আরেকজন আলেপ। এই দুজনকেই কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানে যেই জুবাইর হত্যা মামলা ছিল, সেই মামলায় কিন্তু তাদেরকে আসামি দেখানো হয়েছিল। আর আজকে ট্রাইব্যুনালে আসলে তাদেরকে আনা হয়েছে গুমের অভিযোগে। গুমের হত্যায় কিন্তু গুম এবং হত্যার অভিযোগে এটি হচ্ছে ট্রাইব্যুনালে আজকে প্রথম 2জন আসামিকে হাজির করা হয়েছে সকালে, যেটি আমরা আগের সংবাদে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে জানিয়েছি দর্শকদের। এবং এখন যেটি জানানোর সেটি হচ্ছে, উপমা, আমরা দেখেছি যে এই দুজনকে আসলে পরবর্তীতে যখন আসলে ব্রিফ করেছেন প্রসিকিউশন টিম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, আজকে চিফ প্রসিকিউটর যদিও অনুপস্থিত ছিলেন, বাকি প্রসিকিউশনের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং তারা জানিয়েছেন যে ট্রাইব্যুনালে হাজির হয়ে কিন্তু এই দুজন আসলে ডিবির আসলে জিজ্ঞাসাবাদ নিয়ে একটি বিরূপ তথ্য দিয়েছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন, যেটি আমাদেরকে জানানো হয়েছে। তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে আসলে কোনো অনুশোচনা বোধ তাদের মধ্যে দেখা যায়নি, সেটিও আমাদেরকে প্রসিকিউশন টিম বলেছেন। এবং এখানে একটি ব্যাপার যেটি লক্ষণীয়, আসলে ডিবির জিজ্ঞাসাবাদ নিয়ে তারা আসলে যে ভুল তথ্য দিয়েছেন, সেই সাথে তারা এটিও বলেছেন যে প্রসিকিউশন টিম কর্তৃক তাদেরকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেটি আসলে প্রসিকিউশন টিম যারা ছিলেন তারা বলেছেন যে
তাদের সঙ্গে এই নিয়ে আসলে আগে পরে কোনো কথা হয়নি, তাদের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। একটি ব্যাপার এখানে লক্ষণীয় উপমা, সেটি হচ্ছে আমরা সকাল থেকে যে যতটুকু দেখেছি যে তাদেরকে হাজির করার পর তাদেরকে হচ্ছে আরও আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য আসলে তারা ভাবছেন যে কিভাবে কি করা যায়। এখানে আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে যে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে সাবেক আসলে 14 দলীয় মহাজোটের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকেও কিন্তু আজকে আবার গ্রেফতার দেখানো হয়েছে এবং ট্রাইব্যুনাল তাদের ব্যাপারে আলাদাভাবে আবেদন দাখিল করেছেন। বলেছেন যে এখানে তাদেরকে আসলে 4 তারিখ যেন আসলে ডিসেম্বর তো চলেই যাচ্ছে, আগামী আসলে মাসের হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ আসলে তাদের বিরুদ্ধে আসলে প্রতিবেদন দাখিল করার কথা বলেছে ট্রাইব্যুনাল এবং 4 তারিখ হচ্ছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। তো আসলে এই নিয়ে হচ্ছে হট্টগোল একটি ছিল, এজলাসেও আসলে হট্টগোল দেখা দিয়েছে আসলে জিজ্ঞাসাবাদ নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি। তো আমার কাছে আসলে এই ছিল উপমা সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক শাহবাগ থানার এক হত্যা মামলায় দীপুমণিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী হাসানুল হক ইনু, তাকে রামপুরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাসিনার অন্যতম আরেকজন সহযোগী হাসানুল হক ইনু এবং মেনন এবং দীপু মনি, তাদেরকে শাহবাগ এবং হাতিঝিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারা এজাহারনামী আসামি এবং তার মধ্যে হাতিঝিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশের মোট আয়তনের 1/10 এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য জেলাসমূহের নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সব অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে। দুপুরে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। এর আগে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব মিথ্যা মামলা বা মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রতি আহ্বান, সকলকে একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে
এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তকরণে বিএনপির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক সামিমুর রহমান শামীম, কুষ্টিয়া জেলা বিএনপি মহিলা দলের সভাপতি কুমকুম রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অফিস, আদালত, কোর্ট কাচারি কোথাও গিয়ে মানুষ লাঞ্ছিত হবে না, কোনো মানুষ হয়রানির শিকার হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন, শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবেন, বিচারক তার আসনে বসে মানুষের উপর জুলুম করবে না। তিনি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবে। সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন নেতাদের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান এই কথা বলেন। ফুলের বাগানকে সবাই আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা আর কেমন বাংলাদেশ চাই? আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি, অফিস আদালত, মিল সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে, কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে, অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে, বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ হলো চুরির বর্ণনা দেয়া, চোর ধরা নয় বলে জানিয়েছে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, একটি প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে এই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। এই শ্বেতপত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, দুর্নীতির পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, রিপোর্টটিকে সাবধানতার কারণে এখনো খসড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছু পরিসংখ্যান পুনর্বিবেচনা করা হতে পারে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে এটি ছাপার অক্ষরে প্রকাশ করা হবে। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই ৩ সহযোগ সৃষ্টি করা হলো আর কি। এই ৩টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, এর আগে রাজনৈতিক রোশনালে দিনাজপুর, বিরামপুরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন। প্রতিনিয়ত ছিল গ্রেপ্তার, আতঙ্ক, ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি সংসার ছেড়ে পালিয়ে থাকায় খেয়ে না খেয়ে অসহায় জীবনযাপন করেছেন তাদের পরিবারের সদস্যরা। অভাব অনটনের বন্ধ হয়ে যায় ছেলে মেয়েদের লেখাপড়া। অভিভাবকের অবর্তমানে সংসারের হাল ধরতে গিয়ে অন্যের দোকানে বা গ্যারেজে কাজ নিতে হয়েছে অনেক সন্তানদের। এলাকা ঘুরে এসব নিপীড়িত নির্যাতিত মানুষের বাস্তবতার চিত্র প্রতিনিধি কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতন, কিন্তু এর পূর্বের দিনগুলোতে দিনাজপুরের বিরামপুরে আওয়ামীপন্থী ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের মানুষের জীবন যেন ছিল বিষাদময়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে নাশকতাসহ নানা মিথ্যা মামলায় জর্জরিত ছিল তাদের জীবন। জেলখানা যেন ছিল একমাত্র আবাসস্থল। 5.5 মাস আমার
গিন্নি, বউ, বাচ্চা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের কাছে ধর্ণা ধরে কোনো প্রকার লাভ হয় নাই। 15-16 বছর আমরা পুলিশি হয়রানির উপর ছিলাম। আমরা কোথাও কোনো ব্যবসা করতে পারি না। আমরা যেখানে গেছি ওইখানে আওয়ামী লীগের লোকজন ব্যারিকেড দিছে। 4-5 বছর আমি বিরামপুরে টিকতে পারিনি। আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত, নিষ্পেষিত। 23 সালে আমি 105 দিন জেলের থেকে এসেছি। স্বাধীন মত প্রকাশের সুযোগটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বাদেও সাধারণ জনগণের বলার সুযোগ ছিল না। সংসারের কর্তা ব্যক্তি হয়েও দিনের পর দিন, বছরের পর বছর নিজের কর্ম, ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে মিথ্যা মামলার ফেরারি আসামি হয়ে পালিয়ে বেরিয়েছেন বিভিন্ন স্থানে। বন্ধ হয়ে যায় ছেলেমেয়েদের পড়াশোনা। অভাবের তাড়নায় সংসারের হাল ধরতে গিয়ে অন্যের দোকানে কাজ নিতে হয় সন্তানদের। 3টা বাচ্চা নিয়ে আমি দুর্বিষহ জীবনযাপন করছি, মানে লেখাপড়ার খরচই ঠিক মতো চালাতে পারিনি। কষ্ট, অভাব, অনাটন, খাওয়া দাওয়াতে অনেক টানাপড়া পড়ে গেছে। মানে এতটা খারাপ অবস্থা ছিল, এমন একদিন গেছে হয়তো একবেলা খাইছি, একবেলা খাইনি। পড়াশোনা চালানোর জন্য, নিজের পেটের খাবার জোগাড় করানোর জন্য লাস্ট পর্যায়ে আমি গ্যারেজে। নিজ ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, সংসার নয়। গ্রেপ্তার আতঙ্কে দেউলিয়া হয়ে পথঘাট, বনজঙ্গল ছিল বিএনপি জামাত নেতাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের এমন কোনো দায়িত্বশীল কর্মী নেই যাদের একাধিক মামলা নেই। আমরা জেল, জুলুম, মামলা, হামলা, বাসা বাড়িতে থাকতে না পারা, পেশাগত দায়িত্ব পালন করতে না পারা। রাজপথে নামেন তাহলে পরে আপনাদেরকে সরাসরি গুলি করা হবে এবং সহযোগিতা তো প্রশ্নই উঠে না, তারা তো কোনো সহযোগিতা করেনি। আমাদের যে ন্যায্য অধিকার আন্দোলন সংগ্রাম করব, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। 5 আগস্টের আগে কখনোই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগ্যে জোটেনি পুলিশের আইনি সহায়তা। সমর্থকদের বাড়িতে আসামি গ্রেপ্তার অভিযানের নামে চলেছে অনৈতিক চর্চা। বর্তমানে তা কাটিয়ে উঠতে পুলিশ ও জনতার সুসম্পর্ক তৈরির কথা জানালেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ছাত্ররা। 5 তারিখের পরবর্তী সময় থেকে লড়ে যাচ্ছে জনগণের পক্ষে এবং লড়ে যাবে যতক্ষণ না জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব থাকবে এগুলা বিষয়ে যাতে আবার পুনরাবৃত্তি না হয়, এই জিনিসটা আমরা লক্ষ্য রাখতেছি। রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চলনবিল মানেই অবারিত শস্যের ভাণ্ডার। ধানের পরেই বিনা চাষে রসুনের আবাদ সাম্প্রতিককালে কৃষকের ভাগ্য ফিরিয়ে দিয়েছে। সেই সাথে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকেরও কাজ জুটেছে অসময়ে। বাড়তি আয় করে নিজেরাও হচ্ছেন স্বাবলম্বী। কিন্তু এবছরে হঠাৎ করেই বীজ রসুনের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় বাড়তি উৎপাদন খরচে রসুন চাষির কপালে চিন্তার ভাঁজ। এর প্রভাব বাজারেও পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রতিনিধি সনাতন দাসের তথ্যচিত্রে রিপোর্ট করছেন নুসরাত শারমিন। শীতের হিম সকাল, কুয়াশায় আচ্ছন্ন পথঘাট থেকে শুরু করে মাঠ প্রান্তর, এর মাঝেই চলছে বিনা চাষে রসুন লাগানোর কর্মযজ্ঞ। বন্যার পানি নেমে যাওয়ায় নরম মাটিতে রসুনের বীজ রোপণের হাঁকডাক চারিদিকে। আবহাওয়া এবং বাজার মূল্য অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের। সাথী ফসল হিসেবে এ জমিতেই তরমুজ, বাঙ্কি এবং মিষ্টি কুমড়ার আবাদ হবে বলেও জানান তারা। এখন লাড়াদি ঢেকতেছি, খোপে খোপে ধরে পেঁয়াজ লাগাইছি, এই পেঁয়াজ হবে বেড, এই পেঁয়াজের খোপে খোপে হবে তরমুজের বেড। যদি আবার দাম টাম ভালো থাকে তাহলে তো কৃষকরা লাভবান। হাত পা ভালো থাকলে খাটি খালি তার অভাব নাই, অভাব দূরটা। মাঠে কাজ করলে একটু আয় উন্নতি হবে, এর জন্য ছালপাল থুয়ে মাঠে কাজ করে বেড়াস। নাদর সৈয়দপুরের মেয়েরা অনেক এখন স্বাবলম্বী। বাজার মূল্যের উপর চাষিদের ভাগ্য অনেকটাই নির্ভরশীল উল্লেখ করে এবছরে বীজ রসুনের দাম মন প্রতি 4 থেকে 5 হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় অনেকটাই হিমশিম খাচ্ছেন বলে জানান চাষিরা। বাজার মূল্যায়ন বর্তমানে আছে, সে অনুযায়ী হলে কৃষকটা কিছুটা লাভবান হয়। কাজ করার জন্য লোক লিয়া হয়েছে 500 টাকা, 550 টাকা, এবার 700 টাকা। বিনা চাষে রসুনের আবাদ এ অঞ্চলের মানুষের জীবনমানে পরিবর্তন আনার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে বলে জানান উপজেলা কৃষি অফিসার। পাশাপাশি উৎপাদন খরচ কিছুটা বাড়লেও বাজারে এর তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। তো বিনা চাষে রসুন চাষ আবাদ করার কারণে এখানে চাষাবাদের খরচ কিছুটা কম হয়, যদিও বীজের দাম কিছুটা বৃদ্ধি হয়েছে, কিন্তু রসুনের ব্যাপক ফলন হলে আশা করছি যে বাজারে প্রভাব পড়বে না। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।